নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। প্রয়াত সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন সম্পাদক দীপক সরকার রাজ্য সম্পাদক মণ্ডলীতেও ছিলেন তিনি। মেদিনীপুরের একসময় দুর্দণ্ড প্রতাপ সিপিএম নেতা দীপক সরকার, যার ব্যক্তিত্ব আর পাঁচজনের থেকে অনেকটাই আলাদা, যার সময় জ্ঞান অর্থাৎ পাংচুয়ালিটি রীতিমতো যে কাউকে বেকায়দায় ফেলে দিতে পারে, তাকে নিয়ে বিতর্কও কম হয়নি। কিন্তু দলমত নির্বিশেষে তাঁর লিডারশিপ কোয়ালিটি, ক্ষুরধার রাজনৈতিক ইমেজকে সম্মান জানান। সোমবার রাতে মেদিনীপুরে বিধাননগর এলাকায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই সিপিআইএম নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। একসময় জেলায় কান পাতলেই শোনা যেত তাঁর নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। জেলা শাসক থেকে জেলার পুলিশ সুপার, এমনকি বিরোধী দলের তাবড় নেতারাও তাঁকে সমীহ করে চলতেন। বরাবর ধপধপে সাদা ধুতি পাঞ্জাবিতে থাকা দীপক সরকারের রাজনৈতিক ব্যক্তিত্ব মুগ্ধ করার মতো ছিল। সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তাপস সিনহা বলেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন দীপক সরকার। বার্ধক্যজনিত রোগের কারণেই মৃত্যু হয়েছে তাঁর। মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর দেহ দান করা হবে। সোমবার রাত 11টা নাগাদ মৃত্যু হয় দীপক সরকারের। তাঁর মৃত্যুর কথা জানতে পেরে শোকের ছায়া নেমেছে মেদিনীপুরে। রাজনৈতিক মতভেদ ভুলে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন অন্য দলের নেতারাও। একসময় কলেজে পড়াতেন দীপক সরকার, পরে যোগ দেন রাজনীতিতে। রাজ্য রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র অধ্যাপক দীপক সরকার। তাঁকে নিয়ে নানা বিতর্ক থাকলেও মেদিনীপুর শহরে অনেক কিছুই গড়ে উঠেছিল তাঁর হাত ধরে। বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ, শহীদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবন, স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি সহ অনেক কিছুই গড়ে ওঠার অন্যতম কারিগর ছিলেন তিনি। এমনকি মেদিনীপুর মেডিকেল কলেজ গড়ে ওঠার পেছনেও তার অবদান ছিল। জেলার প্রাইমারি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও ছিলেন 1992 সাল থেকে 2015 সাল পর্যন্ত। টানা 23 বছর সিপিআইএমের জেলা সম্পাদকের দায়িত্ব সামলেছেন দীপক সরকার। পরে দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যও হন তিনি। জেলার কংগ্রেস নেতা অনিল শিকারিয়া বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকলেও তাঁর কাছে রাজনীতির অনেক কিছুই শেখার ছিল। তাঁর সময়ানুবর্তিতা ছিল নজর কাড়া। জেলা সিপিআইএমের তরফে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত জেলা পার্টি অফিসে শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ শায়িত থাকবে। তারপরে শহরের বিভিন্ন রাস্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে মেডিকেল কলেজে, সেখানেই তাঁর দেহ দান করা হবে। সামনে বিধানসভা নির্বাচন আর রাজ্যের বিভিন্ন ইস্যু শাসক দলকে নানাভাবে বিপাকে ফেলছে। তাই মানুষকে কাছে পেতে, মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে প্রতিটি এলাকায় বিজয় সম্মেলনী করার নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সেই মতো সারা রাজ্যের সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা জুড়ে বিজয় সম্মেলনী হচ্ছে প্রতিনিয়ত। মঙ্গলবার দাঁতন 2 ব্লক তৃণমূল কংগ্রেসে আয়োজিত বিজয় সম্মেলনী হয়ে গেল। এদিনের সম্মেলনে হাজির ছিলেন 3 বিধায়ক সূর্যকান্ত অট্ট, বিক্রমচন্দ্র প্রধান, সুজয় হাজরা। এছাড়াও হাজির ছিলেন রাজ্য নেতৃত্ব রিজু দত্ত। ব্লক তৃণমূলের সভাপতি ইফতেখার আলীর আয়োজনে এই বিজয় সম্মেলনী। এই দিন বিজেপি ছেড়ে বেশ কিছুজন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উল্লেখ করা যেতে পারে, নেত্রীর নির্দেশে প্রতিটি ব্লকে ব্লকে চলছে বিজয় সম্মেলনী। এখানে পুরনো কর্মীদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি নিজের এলাকার বুথ কতটা শক্তিশালী রয়েছে তা পরীক্ষা করার জন্য এই সম্মেলন। মাননীয় সমাবেশক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই বিজয় সম্মেলনকে অংশগ্রহণ করবেন এবং আমাদের কথা আপনাদের হাত মুঠো করে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবেন, এটা আমাদের কোনোদিন কল্পনা করছি না। যাই হোক, আমি আজকের এই মঞ্চটা যারা আমার সঙ্গে ছাত্র রাজনীতি করেছে, আমি একটা জিনিস বুঝেছি, নিচে যারা বসে আছে তাদের কোনো সমস্যা নেই। এই মঞ্চে আমরা যারা আছি, আমরা যদি এক হাতে এক হয়ে যাই, দাঁতন বিধানসভার একমাত্র গুরুত্বপূর্ণ বিধানসভা হচ্ছে দাঁতন 2। কেউ হারানোর আছে? বলুন, হারাতে পারবে? তাই নিচের লোকদের চেষ্টা করলেও তৃণমূলকে কেউ হারাতে পারবে না, ওরা করবেন না। কিন্তু এই মশারির ভিতরে মশারি, সেটা যদি বন্ধ হয়ে যায় দাঁতন 2 ব্লক করে সারা পশ্চিমবাংলায়, তাহলে তৃণমূলকে হারিয়ে যাওয়ার ক্ষমতা কারণ থাকবে। আমরা তো একটা সৌজন্য রাজনীতির সন্ধানে দীর্ঘ সময় ছিলাম। 80 দশকের রাজনীতি করতে গিয়ে আমরা যে অত্যাচারিত হয়েছি, চোখের সামনে আমাদের সহকর্মীদের মৃত্যু হয়েছে।
দক্ষিণ প্রান্তে আমরা বিজয় সমাবেশ পুজো থেকে শুরু করে বহু আনন্দ উৎসবে আমরা মেতে আছি। কিন্তু উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে যেভাবে মানুষের ক্ষতি হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ যেভাবে আজকে সর্বশান্ত হয়েছে, আজকে সেই জায়গায় বাংলার যোগ্য নেত্রী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আজকেও তিনি এই রোদে দাঁড়িয়ে থেকে মানুষকে পরিষেবা দিচ্ছেন। সেই হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই হচ্ছে আমাদের নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নিজে 5 দিন থেকে মানুষকে পরিষেবা দিচ্ছেন। আর কুৎসাকারীরা তারা কুৎসা করছে, যতই কুৎসা করো আজকে এলাকার গ্রাম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা পরিবারের প্রতিটা মানুষের আজকে হৃদয়ে জায়গা করে নিয়েছে। আগে যে আমাদের পারিবারিক সামাজিক একটা সংকীর্ণ স্তরে একটা ছোট স্পেসে আমাদের এই বিজয়া সম্মেলনগুলো আমরা করতাম, যে মহানিরন্ত্রের মধ্য দিয়ে আমাদের এই এখন থেকেই দাঁড়িয়ে আছে। আগামী দিনে আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে নিজে বাদ দিয়ে এই রাজ্যে বিজেপির কোথাও কোথাও মাটি পাওয়ানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে আপনাদের সবাইকে এই বিজয়া সম্মেলন থেকে সচেতন করার লক্ষ্যে আজকে আমাদের এখানে আসা। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরির ভাষায় জানিয়ে দিয়েছেন যে পশ্চিম বাংলার ভোটার লিস্ট থেকে যদি একজন প্রকৃত ভোটারেরও নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়, তার জন্য দিল্লিতে গিয়ে প্রয়োজন হলে বাংলা থেকে 10 লক্ষ সাধারণ স্তরের মানুষকে নিয়ে গিয়ে দিল্লিতেও আমরা আন্দোলন সংগঠিত করছি। বিহারে পরিবারের সবার সাথে ভালো সম্পর্ক হতে পারে না, কাকার ছেলে মনোমালিন্য থাকতে পারে, এটা সুস্থতার লক্ষণ। কিন্তু আমি সকল নেতৃত্বকে সামনে রেখে আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি, আগামী 26-এর ভোট বাংলা ও বাঙালিকে সুরক্ষিত রাখার ভোট। আমি আপনার কাছে প্রণাম জানাই, আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। 2024-এ আপনারা আবার আমাদেরকে পুরো প্রায় 6,000 ভোটে লিখে দিয়েছে। 2026 তাই
যদি কারোর কাছে আমাদের ছেলেরা ভুল করে নেয় সবাই তাকে বিদায় দিতে ক্ষমা করবেন। আগামী দিন সবাই ঐক্য হয়ে লড়াই করবো, এইটুকু বলে আমি বুধবার বিভিন্ন দাবির ভিত্তিতে মেদিনীপুর জেলা শাসকের দপ্তর বিক্ষোভ দেখালো বিজেপির দাবি অবিলম্বে পুলিশ জুলুম বন্ধ করতে হবে। চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে গোলমাল এগরা হাসপাতালে। মৃত শিশুর আত্মীয়স্বজনরা হাসপাতালে কর্তব্যরত এক পুলিশ কর্মীকে মারধরও করেন বলে অভিযোগ। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। আলমগিরি এলাকার বাসিন্দা তপন প্রধান 7 দিন আগে তাঁর 2 মাসের ছেলেকে হাসপাতালে ভর্তি করেছিলেন। মঙ্গলবার সকালে সেই শিশুর মৃত্যু হয়। ডাক্তারের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান পরিবারের লোকেরা। ওই হাসপাতালে কর্তব্যরত এক পুলিশের সঙ্গে শিশুর আত্মীয়দের কথা কাটাকাটিও হয়। তপন প্রধানের অভিযোগ 7 দিন হলো জ্বর কমছে না ছেলের, হাসপাতালে ভর্তি। সোমবার জ্বর কিছুটা কমে, তবে পেটটা ফোলা লাগছিল, ব্যথা ছিল বোধহয়। ডাক্তারবাবু বলেন জ্বরের জন্য এরকম হচ্ছে, একটা ওষুধ আনতে বলেন। এরপরে আজ সকালে এই ঘটনা ঘটে। ডাক্তারদের সঙ্গে কথা বলতে চাওয়া হলেও তারা কিছুই বলেননি। এরপরে পারদ চড়তে থাকে। ওই পুলিশের গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এগরা থানার পুলিশ। এগরার এসডিপিও দেবী দয়াল কুণ্ডু জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এগরা মহকুমা হাসপাতালের সুপার সমীর আচার্য বলেন, আমরা রোগীর পরিবারের সঙ্গে কথা বলেছি। কি অভিযোগ তদন্ত কমিটি তৈরি করে দেখা হচ্ছে, সবটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। বাচ্চার অবস্থা খারাপ ছিল ঠিকই, তবে কি করে কি হলো তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা হলে বলছে একটা বাচ্চা চলে গেলে আর একটা আসবে, ডাক্তার ভালো করে দেখলো না। কে বলছে এই কথাটা, একটা বাচ্চা চলে গেলে আরেকটা বাচ্চা আসবে? যা তাকে তো মারা হয়েছে ধরে এখানে। কে ওই ব্যক্তিটিকে? সেখানে কোথায় আছে পুলিশ, নামটাম জানি না আমি। আর ডাক্তার তো ভালো করে দেখলো না। একবার যদি কথা না বুঝতে পারি গিয়ে সেখানে তো একদম ঝগড়া লাগিয়ে দিল। মানে পুলিশ বলছে একটা হ্যাঁ, বাচ্চা গেলে আরেকটা এই বাচ্চা পুলিশ আসবে। না এখানে থাকে, সে মানে পুলিশের পোশাক পরে। কি কারণে এমন কথা বলছে? সেই এই যে আমাদের ঘরে বাচ্চা যে মারা গেল, একটা বাচ্চা গেল তো কি হয়েছে, আর একটা বাচ্চা আসবে। আচ্ছা, মানে কিভাবে মারা গেল? তা তো জ্বর হয়েছিল, ব্লাড ইনফেকশন হয়েছিল। কালকে রাত থেকে তো বাচ্চা ভালো ছিল, যে একটা দিদিমণি দেখেছিল যে গ্যাস লিখে দিয়েছিল, তারপরে তো ভালো ছিল বাচ্চা। তা সকালে তো মারা গেছে ধরো। আচ্ছা, তো এখন আপনাদের অভিযোগটা কি? তারাই মেরে দিয়েছে বাচ্চাকে। মানে হসপিটাল, মানে ডাক্তার, হ্যাঁ তারাই বাচ্চাকে মেরে দিয়েছে। না যদি পারবি কোনো চিকিৎসা, কোনো না যদি পারবি আমরা তো নিয়ে যাবো বলছিলাম, ছুটি দিলি না। আমরা তো নিয়ে যাবো বলেছিলাম বাচ্চাকে। 7 দিন হলো না আমাদের এখানে বাচ্চা পড়েছে। আমাদের পিছনে বাচ্চা সব ভালো হয়ে চলে যাচ্ছে, আমাদের বাচ্চার কোনো ইয়ে নেই। ভালো হবে। এখন ডাক্তার কি বলতে? ডাক্তার কথা আমার সঙ্গে হয়নি কথা ডাক্তারের। তার বাবা আছে সেখানে, তার বাবার সঙ্গে হয়েছে হয়তো। পুলিশ কি কিছু বলছে? পুলিশ কি বলছে তাদের সঙ্গে বলছে, আমি তো এখানে বসে আছি। চাইছেন কি এখন আপনারা? এর বিচার চাই। আমাদের তো আর বাচ্চা ঘুরে আসবে না, এর বিচারটা আমি চাই। মৃণাল পণ্ডা। এখানে যারা সিকিউরিটি থাকেন ওনারা পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে একদম থার্ড ক্লাস বিহেভিয়ার করেন, যেটা আমি এর আগেও কমপ্লেন করেছি, আজকেও মানে জনতার সামনে তুলে ধরছি। এই প্রবলেমের সলভ হওয়া জরুরি আছে।
পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ডাক্তারদের কোনো রকমভাবে কোনো রকম কথা বলার সুযোগ দেওয়া হয় না। পেশেন্টের জন্য খাবার নিতে এলে 2 মিনিট লেট হলেও ঢুকতে দেওয়া হয় না। এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, যাতে এইগুলোর বিরুদ্ধে মানে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশন নেয়। আজকে সকালে যেটা শুনেছি নাকি একটা বাচ্চা মারা গেছে, তো ওনার বাবাকে নাকি যিনি সিকিউরিটি ছিলেন কিছু উল্টোপাল্টা কথা বলেছেন, যার কারণে এই রকম সিচুয়েশান তৈরি হয়েছে। তো এর বিরুদ্ধেও যাতে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশন নেয়, তার জন্য হাত জোড় করে অনুরোধ করছি। এইগুলো বন্ধ করুন, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে এইগুলো বন্ধ করুন। সাধারণ পাবলিক সরকারি এতে আসবে না, হসপিটালে আসবে না, যাবে কোথায়? তারা নার্সিংহোমে যাবে, লাখ লাখ টাকা খরচা, অসংখ্যভাবে দুর্ভোগ পুইতে হয়, যেটার কোনো হিসাব নেই। এখানকার নার্সদের ব্যবহার কি খুব জঘন্য জঘন্য। একটা পেশেন্ট কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে এমনভাবে কথা বলে যেন আমরা চুরি ডাকাতি করে এসছি বা কারুর কাছ থেকে কোনো মার্ডার করে এসছি, যেভাবে কথা বলা হয় পেশেন্টদের সঙ্গে। পেশেন্টরা ফোন করে জানায় যে এইরকমভাবে আমাদের সঙ্গে কথা হচ্ছে। আরো এক্সট্রা কাজের জন্য আবার পয়সা নিচ্ছে ওরা। রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর। কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে। সোমবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার 250 জন এই অনলাইনে আবেদন করেছেন বলে পরিবহন দপ্তর সূত্রে খবর, এদিন সন্ধ্যে 6টা পর্যন্ত। তবে আধিকারিকরা জানাচ্ছেন সবে প্রক্রিয়া শুরু হলো, চলবে 30শে নভেম্বর পর্যন্ত। বহু মানুষ হয়তো এখনও বিষয়টা জানেনই না। সরকারের তরফে আরও প্রচার চালানো হবে। টোটো নিয়ন্ত্রণে করা হচ্ছে রাজ্য। 30শে নভেম্বরের পর নম্বরবিহীন আর কোনো টোটো চালানো যাবে না। টোটো চালকরা যাতে অনলাইনে এই আবেদন করতে পারেন, তার জন্য প্রত্যেকটি আরটিও অফিসে ক্যাম্প করা শুরু হয়েছে। তাছাড়া বাংলা সহায়তা কেন্দ্রগুলোতেও এই আবেদন করা যাবে। রাজ্যের সমস্ত ব্লকের এই সহায়তা কেন্দ্রগুলোর কর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পরিবহন দপ্তর সূত্রে খবর, 1000 টাকা ফি দিয়ে টোটো চালক বা মালিকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার পাবে। তাতে কিউআর কোড থাকবে, সেই নাম্বারের স্টিকার টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে। 30শে নভেম্বরের পর যে সমস্ত টোটোর গায়ে স্টিকার থাকবে না, সেগুলোকে আর রাস্তায় নামতে দেওয়া হবে না। গোটা রাজ্যে ঠিক কত সংখ্যক টোটো বর্তমানে চলে তার কোনো হিসেব পরিবহন দপ্তরের কাছে নেই। তবে মনে করা হচ্ছে সংখ্যাটা প্রায় 15 লাখের কাছাকাছি। কিন্তু যে গতিতে সেই সংখ্যা আরও বাড়ছে, তাতে বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হচ্ছে। তাই টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে। প্রথম ধাপে দেখা হবে কোথায় কত টোটো চলে, পরে টোটোর নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা বা পঞ্চায়েত তা ঠিক করবে। তবে আপাতত টোটো রেজিস্ট্রেশন করানো দিয়ে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। এর পাশাপাশি আগামী দিনে টোটো চালাতে গেলেও নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে চালকদের। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 ব্লকের শিলদা শিবশক্তি কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাজ্যের তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ মঞ্চে উপস্থিত থেকে বিজেপিকে 1 ইঞ্চিও জমি না ছাড়ার বার্তা দেন। জেলার বিভিন্ন ব্লকের অংশগ্রহণের মধ্যে এবারের সম্মেলনীটি বিশেষ গুরুত্ব পেয়েছিল, কারণ স্থানীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু বলেন, এবার এই প্রথম কোনো বিজয় সম্মেলনের অনুষ্ঠানে কুণালবাবুর মতো কোনো রাজ্য নেতৃত্ব উপস্থিত হয়েছেন। বিগত নির্বাচনের মতে বিজেপিকে গুজরাটের রাস্তা দেখাতে হবে। জঙ্গলমহল বিজেপিকে তাড়াতে হুলা নিয়ে প্রস্তুত রয়েছে। কুণাল ঘোষ তার বক্তব্যে এলাকায় সরকারের উন্নয়নের কাজ ও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের উদাহরণ টেনে এনে বলেন, আগে এখানে রাস্তা ছিল না, সেখানে রাস্তা হয়েছে। মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সকল সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন মানুষ। বিজেপি কিছুদিনের জন্য কিছু সংখ্যক মানুষকে ভুল বুঝিয়েছে। আপনারা যদি 100 দিনের কাজ করে থাকেন, তখন টাকা কে আটকে রেখেছে? বিজেপি সরকার না কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন যে বিজেপি ধর্মভিত্তিক ভেদাভেদ ছড়িয়ে রাজনৈতিক লড়াইকে বিকৃত করছে। কুণাল জানান, রাজনীতির লড়াই হচ্ছে রুটি, মকান আর কাপড়ের লড়াই। আর বিজেপি ধর্মের মধ্য দিয়ে ভেদাভেদ করে আপনাকে আসল লড়াই থেকে সরিয়ে আনতে চাইছে। এখানে পা রাখতে দেবেন না বিজেপিকে।
ঝাড়গ্রামে 1 ইঞ্চিও জায়গা ছাড়বেন না, এখানে 4-এ 4 হবে। কুণাল দাবি করেন, ধানের গন্ধে যেমন হাতি আসে, তখন হাতি তাড়াতে যেমন হুলা দিয়ে তাড়ানো হয়, ঠিক সেই রকম বিজেপি এলেই হুলা পার্টি দিয়ে বিজেপিকে তাড়াবে। ওদের কাছে হিসেব চাইবে বাংলার 100 দিনের কাজের টাকা। 1,90,000 কোটি টাকা কোথায়? আমাদের ট্যাক্স নিয়ে যাচ্ছে আর আমাদের টাকা দিচ্ছে না। তিনি আরও বলেন, এবার নির্বাচনে বিরোধী দলনেতা বলে কিছু থাকবে না, কারণ তাদের প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক থাকবে না। শাসক দল তৃণমূল এবং বিরোধী দলও তৃণমূল থাকবে। সম্মেলনীতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সহসভাপতি চূড়ামণি মাহাতো, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী নিয়তি মাহাতো, ঝাড়গ্রাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র, শিক্ষক নেতা লোকেশ কর সহ জেলা তৃণমূলের অন্যান্য নেতৃত্ব কর্মীবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত কর্মী ও স্থানীয়দের মধ্যে কুণাল ঘোষের বক্তব্যকে ঘিরে রাজনৈতিক উদ্দীপনা এবং ভোট প্রচারের দিকে নজর রেখে ব্যাপক আলোচনা লক্ষ্য করা গেছে। বিজেপি নেতারা আসলে এখানে হুলাবাটির জন্য কি বলবেন এই প্রসঙ্গটা কেন? তো যারা, এটা তো একটা সিম্বলিক কথা। তো এটা একটা এত সুন্দর জেলা, সমৃদ্ধ জেলা, শান্তিপূর্ণ উন্নতি হচ্ছে, মানুষ শান্তিতে আছেন। তো এখানে ওই হাতি এসে যেমন ধান ক্ষেত নষ্ট করে, ফসল নষ্ট করে, তো বিজেপি নেতারা এসে শান্তি নষ্ট করেন। তাই হুলা পার্টির কাজ কি? সচেতন করা। হুলা পার্টি তো আর হাতিকে মারে না। হুলা পার্টি হচ্ছে হাতিকে বলে তুমি চলে যাও, তোমাকে চাই না। তো হুলা পার্টির মতোই হবে, যে হুলা পার্টি মানে মানুষকে সচেতন করবে আর হাতিকেও বলবে তোমরা চলে যাও, তোমাদের চাই না। তো এখানে জঙ্গলমহলে হুলা পার্টি মানুষ এটা বোঝেন যে ভালো কাজ যদি কেউ নষ্ট করতে আসে তাহলে হুলা পার্টি দিয়ে সচেতন করা হয়, তাই জন্য বলেছি। চিরঞ্জিত চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে দাঁড়াতে চান না, অভিনয় আর ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকতে। দেখুন, চিরঞ্জিত দা অত্যন্ত সিনিয়র, ওনার বয়সও হয়েছে, উনি অত্যন্ত একজন সিনিয়র এবং অনেকদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। ফলে এটা সম্পূর্ণ ওনার এবং পার্টির বিষয়। এর সঙ্গে এইটুকু আমি জানি, কোনো ক্ষোভ বিক্ষোভের মিনিমাম সম্পর্ক নেই। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আন্ধারি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হল বিজয়া ও দীপাবলি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। দুর্গাপূজা পরবর্তী এই মিলন মেলায় আন্ধারি অঞ্চলের দক্ষিণ দাঁড়িয়া চকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা একত্রিত হয়ে একে অপরকে শুভেচ্ছা জানান এবং উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠান উপলক্ষে যুবকর্মীরা আন্ধারি গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রধান ও কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টিমুখ করান। এরপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা ম্যানেজার ও কর্মীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করে মিষ্টিমুখ করানো হয়। আন্ধারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান কৌশিক ঘোষ বলেন, বিজয়ার শুভেচ্ছা আমরা প্রতি বছর জানিয়ে থাকি, তাই এ বছরও জানালাম। শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে একতা ও ঐক্যের সম্পর্ক তৈরি হয়, সবাই মিলেমিশে থাকার আনন্দটাই আলাদা। এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্ধারি অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি রাজকুমার প্রধান, অঞ্চলের যুব তৃণমূলের সহসভাপতি সুকান্ত দোলাই সহ বিভিন্ন বুথ সভাপতি ও তৃণমূল কর্মী সমর্থকরা। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।